কত প্লেয়ার যারা মোহনবাগান ছেড়ে ভেবেছে, যারা মোহনবাগান ছেড়ে ভালোও আছে। 14 বছরে তোমার খেলা শেষ হয়ে গেল, তুমি মানতে পারলে? তোমার সম্মান, তোমার রেসপেক্ট থাকা পর্যন্ত তুমি যদি খেলে যাও বা যে কোনো পারফর্ম করে যাও, ঠিক আছে। তোমার যে ইস্ট বেঙ্গলেরও তো প্রচুর টাকার অফার ছিল, কতবার অফার দিয়েছে তোমার ইস্ট বেঙ্গল? মানে আমি তখন চুজ করতে পারতাম রাদার মোহনবাগান বা আই লিগ ছেড়ে আইএসএল এর ক্লাবে। ডার্বিতে অনেক সময় শোনা যায় দূর এগুলো সব আগে থেকে হয়ে গেছে, মোহনবাগান রেফারিকে টাকা খাইয়ে দিয়েছে, বা মোহনবাগান ইস্ট বেঙ্গলকে বলে দিয়েছে সব সেটিং গেম আর কি। তো এরকম হয়েছে, ম্যাচ খারাপ হয়েছে, আমরা 1-1.5 ঘন্টা পর বেরিয়েছি এবং আমি বাইকে বেরিয়েছিলাম এবং আমাকে তাড়া করা হয়েছিল। ইস্ট বেঙ্গলের র্যাঙ্ক কমে যাওয়া কি খামতি আছে বলে তোমার মনে হয়? একটা গোয়েঙ্কা নেই। তুমি চাও না তোমার ছেলে ফুটবল প্লেয়ার হোক? তুমি চাও না তোমার মতো এরকম পলিটিক্সের শিকার হোক? তুমি চাও না তোমার মতো এরকম স্ট্রাগল করে তোমার ছেলে বড় হোক? শান্তনু টেক, এখানে চেনা মুখের অচেনা কথা হয়। ওয়েলকাম টু শান্তনু টেক। আর আজকে আমার সাথে যিনি আছেন, ইয়েস স্যার, শুরুতেই বলে রাখি যে আজকে যারা ফুটবল ভালোবাসে, যারা স্পোর্টস ভালোবাসে, তাদের কিন্তু আজকের এই এপিসোডটা তাদের খুব ফেভারিট হতে চলেছে। আর আরও 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 স্পেসিফিক বলে দিই, যারা মোহনবাগানের ফ্যান তাদের জন্য এই এপিসোড ডেডিকেট করছি। আজকে আমার গেস্ট ওয়ান অ্যান্ড অনলি, যিনি চেনা মুখে অচেনা কথা বলবেন, শিল্টন পাল। শিল্টন দা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ শান্তনু, থ্যাংক ইউ সো মাচ। আমি না এতটাই এনার্জি অনেকদিন পরে, মানে এই এক্সাইটমেন্টটা, কিন্তু এটা হওয়ার কথা না। কেন জানো? কারণ তুমি মোহনবাগান, আমি ইস্ট বেঙ্গল। না না, ঠিক আছে, আফটার অল তুমি ফুটবল ভালোবাসো। আমি ফুটবল ভালোবাসি, রাইট। আমি এই কথাটা বিশ্বাস করি যে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। তুমি বিশ্বাস করো? একদম। আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি তার রক্তে ফুটবল আছে, হয় মোহনবাগান আর ইস্ট বেঙ্গল আছেই। সে ক্রিকেট খেলুক আর ফুটবল খেলুক, যেই খেলুক, বাট দিনের শেষে কেউ বলবে যে আমি মোহনবাগান বা ইস্ট বেঙ্গল, এটা আছে। কিন্তু একটা জিনিস তো, তুমি যেটা বললে এটা রক্তে ফুটবল আছে, ঠিক, কিন্তু মাঠে বাঙালি ফুটবলারদের দেখা যায় না কেন শিল্টন দা? ফুটবলে অনেক কমে গেছে বাঙালি ফুটবলার। মানে যদি দেখা যায়, মানে খোঁজা এখন দূরবীন দিয়ে খুঁজতে হয় যে মাঠে কটা বাঙালি প্লেয়ার আছে, সেটা খুঁজতে গেলে মনে হয় দূরবীন লাগবে, তাও খুঁজে পাওয়া যাবে কিনা অস্বীকার করার জায়গা নেই যে একটা সময় প্রচুর বাঙালি ফুটবলার উঠেছে, এখনও ফুটবলার আছে, নেই তা নয়, বাট প্রবলেমটা হচ্ছে যারা আপার ম্যানেজমেন্টে রয়েছে তারা সেই ফুটবলারগুলোকে তুলে নিয়ে আসছে না। কেননা আগে যারা প্লেয়াররা ফুটবল খেলতো, বাঙালি ফুটবলে খেলতো, তারা ভাবতো আমি মোহনবাগান বা ইস্ট বেঙ্গল খেলবো। এখন সেই জায়গায় তাদের জায়গাটা এত কমে গেছে যে এই বাঙালি ফুটবলারগুলো সেই মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা অন্যান্য জায়গায় চান্স পাচ্ছে না, তারা হয়তো কলকাতার বাইরে যেতে হচ্ছে। কারণ তুমি যদি অন্যান্য ক্লাবগুলো দেখা যায়, যদি নর্থ ইস্ট দেখা যায়, গোয়া দেখা যায়, কেরালা দেখা যায়, সেখানে তাদের স্থানীয় ফুটবলার রয়েছে। তো আমাদের এখানে তুলনামূলক অনেক কম। আমার মনে হয় আপার ম্যানেজমেন্টে যারা রয়েছে, বা আমিও মোহনবাগানের কমিটিতে এসেছি, তো আমরা সবাই এখন চেষ্টা করা উচিত আমাদেরকে যাতে এই বাঙালি ফুটবলার আমরা নিয়ে আসতে পারি। ঠিক, তোমার হাত দিয়ে কিন্তু মোহনবাগানের অনেক কিছু নতুন করে শুরু হয়েছে। আমি মনে হয় যে ইতিহাস সাক্ষী রয়েছে। আই লিগ, যেটা নিয়ে সমস্ত মোহনবাগান ফ্যানদের এত অহংকার, সেই অহংকারকে প্রথম এই অহংকারে অহংকারিত করেছে যিনি, তিনি শিল্টন পাল। তুমি তখন ক্যাপ্টেন, আই লিগ তুমি প্রথম নিয়ে আসলে। শুধু এটা নয়, এই যে কমিটি নতুন, তোমার যে দায়িত্ব, মানে ধরো যুব সচিব তুমি এখন মোহনবাগানের, এত কম বয়সে মোহনবাগানের ম্যানেজমেন্ট কোম্পানি, মানে কমিটিতে কেউ এসছে বলে এর আগে আমি দেখিনি। মানে একটা এজ হয়েছে, একটা বড়, সে তখন ম্যানেজমেন্টে গেল, ঠিক আছে, কিন্তু তোমার বয়সটাও কম, তুমি ম্যানেজমেন্টেও চলে গেছো। দুটো ইতিহাস, কিন্তু আমি যতদূর জানি দুটো ইতিহাস তুমি তৈরি করেছো। না, সত্যি বলতে অনেকটা সময় মোহনবাগানের সাথে ছিলাম, তো মানে 14টা বছর মোহনবাগানের সাথে ছিলাম, মানে শুরু করেছি মোহনবাগান থেকে, ঠিক, আর তারপরে বেরোতে পারিনি। হয়তো যে সময় বেরিয়েছি 14 বছর পর, তারপর 2 বছর চার্চিলে খেলেছি বা 2-একটা ক্লাবে খেলেছি, বাট কোথাও আমার মনে, মানে সবসময় আমার কাছে ছিল যে মোহনবাগান ছাড়া অন্য কিছু ভাবা যায় না, ভাবতে পারবো না। কেন ভাবতে পারোনি? কত প্লেয়ার যারা মোহনবাগান ছেড়ে ভেবেছে, যারা মোহনবাগান ছেড়ে ভালোও আছে, তুমি ভাবতে পারলে না কেন? আমি খুব লয়াল, মানে আমি সব কিছুর সাথে, মানে তুমি যদি আমার ফ্যামিলি লাইফ বলো, পার্সোনাল লাইফ বলো বা প্রফেশনাল লাইফ বলো, আমি সবসময় খুব লয়াল। মানে আমি যার সাথে আছি তার সাথেই থাকার চেষ্টা করি। আর মোহনবাগানের সাথে ছিলাম, ভালো টাইম, খারাপ টাইম, সুখ দুঃখে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। এইটা আমার মেইন মোটো ছিল। একটা জিনিস বলো, 14 বছরে তোমার খেলা শেষ হয়ে গেল,
তুমি মানতে পারলে? আমি যদি ইতিহাস দেখি তাহলে সুব্রত ভট্টাচার্য 17 বছর, সত্যদা আছে 15 সত্যজিৎ বছর। স্যার খেলেছে 15 বছর। তোমার এখন যা বয়স, তুমি তো এখনো মাঠে চিতাবাঘের মতো দৌড়তে পারতে, মানে তুমি দৌড়তে পারো, মানে ইনফ্যাক্ট 14 বছরে তোমার খেলা শেষ হয়ে গেল, এটা তুমি নিজে মানতে পারছো? শান্তনু, আমি এখন স্টার্ট করেছি, খুব ছোট থেকে ফুটবল খেলা শুরু করেছিলাম আমি। আর তারপর আমি মোহনবাগান জয়েন করি 2006। তারপর 14 ইয়ার্স খেলার পর আমি আরও 2 বছর 3 বছর কন্টিনিউ করেছি, মানে আমি 19 ইয়ার্স আমি প্রফেশনে ছিলাম, মানে আমি ফুটবলে প্রফেশনাল ফুটবল খেলি 19 ইয়ার্স। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্লেয়ারের মেনলি তার জানা উচিত, তার যে তার একটা শেষ জানা উচিত যে আমি কোন সময় আমি শেষ, মানে সে সময় আমি ছাড়বো প্রফেশনটাকে। বিকজ তোমার সম্মান, তোমার রেসপেক্ট থাকা পর্যন্ত তুমি যদি খেলে যাও বা যে কোনো পারফর্ম করে যাও ঠিক আছে, তারপর যদি তুমি এটাকে ড্র্যাগ করো, কন্টিনিউ টানো, যে মনে হচ্ছে আমার এটা হওয়া মুশকিল, বা এবার গালাগালি আসতে পারে, খেলতে পারছো না, দুটো 5টা কথা বলতে পারে, বয়স হয়ে যাচ্ছে, সেই জায়গা পর্যন্ত আমি যেতে চাই না। আমি নিজের সম্মান রেখে, নিজে মানুষের ভালোবাসে সেই রেসপেক্ট রেখে আমার মনে হয়েছে যে এবার আমার ফুটবল থেকে বিরতি থাকতে হবে। এবং দো আমি নিজের কিছু পার্সোনাল আরও বিভিন্ন কিছু প্রফেশন আছে, যেগুলো বিভিন্ন ব্যবসা আছে, সেগুলো নিয়ে আমি খুব ব্যস্ত, তো আমার মনে হয়েছে যে এইবার ফুটবল থেকে ইতি থাকা উচিত। কিন্তু তোমার খুব কাছের মানুষরা বিশ্বাস করে যে শিলটন পাল ইতিহাস তৈরি করতে পারত। মোহনবাগানের ঘরের ছেলের বলতে যাদের তালিকা আসে, সেই তালিকায় প্রথমে থাকতে পারতো শিলটন পালের নাম। কোথাও গিয়ে নাকি তুমি পলিটিক্সের শিকার, তার জন্য নাকি 14 বছরেই তোমার খেলা শেষ হয়ে গেছে, ঠিক যেমন 14 বছর রামকে বনবাসে থাকতে হয়েছে। দেখো, পলিটিক্স নেই এমন কোনো জায়গা নেই, সব জায়গায় পলিটিক্স আছে। মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, তুমি একটা ইন্ডাস্ট্রিতে আছো, আমি একটা ইন্ডাস্ট্রিতে আছি, প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ইন্ডাস্ট্রিতে আছে, প্রত্যেক জায়গায় পলিটিক্স রয়েছে। কিন্তু আমাদের অনেক প্রবলেম আছে যে আমরা সবসময় ভাবি যে আমার সাথে পলিটিক্স হচ্ছে বলে আমি একটা এক্সকিউজ খুঁজি যে যার জন্য আমার এটা হয়ে উঠলো না। তো আমি সবসময় এর থেকে আমি বিরত থাকার চেষ্টা করতাম। আমি জানি যে আমার যখন চান্স পাবো, আমি চান্স পাইনি। যখন আমার ইন্ডিয়া খেলা ছিল, আমি ইন্ডিয়া খেলতে পারিনি। কেন, তোমার তো তুমি এরকমও হয়েছে, তুমি রাত দিন প্র্যাকটিস করেছো কিন্তু মাঠের বাইরে বসে আছো। হয়েছে, বহুবার হয়েছে, বহুবার। আমি যখন ক্যাপ্টেন ছিলাম এমন হয়েছে যে আমার সাথে যে গোলকিপার হয়েছে সে খেলছে, বাট অ্যাজ এ গোলকিপার সিনিয়র প্লেয়ার আমি কখনো, বা আমাকে টিমের সাথে নিয়েও যাওয়া হয়নি, বাট কখনো আমি ম্যানেজমেন্টকে বা কোচকে কখনো বলিনি যে আমি কেন নই। বিকজ আমার মনে হয়েছে সেটা তোমার নিজস্বতা হতে পারে, হতে পারে, মানে প্রত্যেকটা মানুষের আলাদা মেন্টালিটি থাকে। আমার মেন্টালিটি সবসময় এরকমই ছিল যে আমার মনে হয়েছে হয়তো বা আমার মধ্যে সেই কোনো একটা মানে তুমি হয়তো বলতে পারো পলিটিক্সের শিকার, বাট পলিটিক্সের বাইরে হয়তো আমার পার্সোনালি আমার মনে হতে পারে যে হয়তো আমি কোনো একটা কমি রয়েছে, আমার সেটা রিকভার করতে হবে। তো আমি সেরকম চেষ্টা করে গেছি। আমার অনেক দিন হয়েছে আমি খেলিনি, আমাকে টিমে রাখা হয়নি। যে বছর লাস্ট মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল আই লিগ, সে বছর আমাকে আই ওয়াজ দ্য মোস্ট সিনিয়র প্লেয়ার, বাট আমাকে টিমে রাখাই হয়নি। প্রথমের দিকে আই ওয়াজ ক্যাপ্টেন, আমাকে সেখানে ক্যাপ্টেন থেকে সরানো হয়েছিল, তারপর আমাকে টিমে রাখা হয়নি, টিমের সাথে ক্যারি করা হয়নি। কোচ মনে করেছে দরকার নেই, তো ঠিক আছে। মানে আমি কখনো একটা সিঙ্গেল কোশ্চেন করিনি যে আমায় কেন রাখা হয়নি। দো আমাকে ম্যানেজমেন্ট থেকে বলে তুমি কোচের সাথে কথা বলো, বাট আমার মনে হয়েছে যে সবসময় এটাই মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষ তার নিজের কাজ করে যাওয়া উচিত, এবং যখন ঠিক তোমার সময় আসবে তখন তোমার তখন জিজ্ঞেস করতে না কেন, কারণ তুমি মোহনবাগানকে ভালোবাসো, তুমি মোহনবাগান ছেড়ে কোনোদিন কোথাও গেলে না। তোমার হাত দিয়ে আই লিগ আসলো, এবং সেই আই লিগ যখন হচ্ছে, বা শেষবার যখন আই লিগ আসলো তোমাকে রাখা হলো না, এগুলো নিয়ে তুমি কখনো জানতে চাও না? কারণ আমাদের তো যদি আমাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, মা বাবারা মাস্টারমশাইদেরকে গিয়ে জিজ্ঞেস করতেও যাচ্ছে কেন রেজাল্টটা খারাপ হয়েছে। তোমারও তো নিশ্চয়ই এরকম জানার ইচ্ছে ছিল যে তোমার মধ্যে কোন পারফরমেন্সটা তুমি খারাপ করছো, যে কারণের জন্য তুমি দলের সাথে যেতে পারলে না, যে কারণে তুমি সিনিয়র হয়েও মাঠে যাওয়ার চান্স পেলে না। শান্তনু, অনেস্টলি বলছি যে আমাকে যারা চেনে ক্লোজলি, যারা আমার বন্ধু বলো, আমার কোচ বলো, আমার ফ্যামিলির বলো, যারা আমাকে চেনে, বা আমার ফ্যান্সরা বলো, এটা জানে যে আমি খুব হার্ড ওয়ার্কার, আমি খুব হার্ড ওয়ার্ক করি আমি। আর আমি যে কাজ করি সেটা আমাকে ফোকাসলি করি, এবং তার জন্য আমি কখনো কৈফিয়ত চাই না যে আমার এটা কেন হলো না বা ওটা কেন হয়নি। আমার কাজ হচ্ছে শুধু আমার নিজের কাজে ফোকাস করে কাজটা করে যাওয়া। তো আমি সেটাই করে গেছি। মানে ইনফ্যাক্ট আগে খেলার সময় বলো, এখন বিজনেস করছি আমি, যাই বলো, আমি শুধু আমার নিজের কাজটা করে যাই। ফেলিয়ার হোক, চান্স পাওয়া হোক, না পাওয়া হোক,
সেটা সময়ের ব্যাপার, আর যখন যে সময় আছে সময়টা আমি ক্রিয়েট করার সবসময় সেই সময়টা কাজে লাগানোর চেষ্টা করি, তার বাইরে কিছু নয়। বাট অনেস্টলি আমি কখনো এই ব্যাপারে কাউকে কোশ্চেন করিনি বা কখনো জিজ্ঞাসা করিনি যে কেন আমাকে নেওয়া হয়নি বা কেন টিমে রাখা হচ্ছে না। তো আমি 14 বছর মোহনবাগান খেলেছি, 19 বছর ফুটবল কেরিয়ার, তার আগে হোস্টেলে ছিলাম টাটা ফুটবল একাডেমিতে, অনেক বড় কেরিয়ার। তো এখানে কোশ্চেন করার জন্য, এক্সকিউজ দেওয়ার জন্য, এইসবের জন্য আমার মনে হয় না, তার থেকে রাদার নিজের কাজে ফোকাস করাটা আমার মনে হয় অনেকটা বেশি দরকার। আমি তোমার মোহনবাগান বললেই যার কথা মানে চলে আসি অটোমেটিক্যালি ইস্ট বেঙ্গল। তোমার যে ইস্ট বেঙ্গলেরও তো প্রচুর টাকার অফার ছিল, কতবার অফার দিয়েছে তোমার ইস্ট বেঙ্গল? আমি কিছুবার অফার পেয়েছি। আমি লাস্ট যেবার বেস্ট গোলকিপার হয়েছে 17-18 সালে, 17-18-এ, সে বছর আমি ইস্ট বেঙ্গল অফার পেয়েছিলাম। কতবার? মোটামুটি অলমোস্ট একটা রিমেম্বার, বাট হ্যাঁ 3-4 বার ম্যাক্সিমাম আমি তো পেয়েছি। কিন্তু কখনো ওই যেটা বললাম, যেটা হওয়ার সেটা হবে, মানে যেটা কপালে লেখা আছে। যায় যে যখন তোমার এই রেমুনারেশনের কথা হলো, সেই রেমুনারেশনের অনেক অনেক টাকার অঙ্ক তারা বলেছিল যে ইস্ট বেঙ্গলে আসার জন্য। যেবার বেস্ট গোলকিপার সেবারই আমার ভালো অফার ছিল ইস্ট বেঙ্গল থেকে, চেন্নাই থেকে, ব্যাঙ্গালোর থেকে, মানে আইএসএল ক্লাবগুলোর কথা বলছি আমি। তখন আমরা আই লিগে খেলছিলাম, বেশ কিছু ক্লাবের তখন অফার ছিল, এবং মানে আমি তখন চুজ করতে পারতাম রাদার মোহনবাগান বা আই লিগ ছেড়ে আইএসএল এর ক্লাবে। কিন্তু ওই যা হয় যে আমি ভাবিনি কখনো মোহনবাগানের বাইরে। সে মোহনবাগান আই লিগ খেলুক কি সেকেন্ড ডিভিশন খেলুক, ফার্স্ট ডিভিশন খেলুক, যেখানেই খেলুক, আমি ঠিক ছিল যে মোহনবাগান আছে, আমার মোহনের সাথেই থাকবো এবং খেলবো এখানেই, আমার রেমুনারেশন যাই হোক, সে কম হোক আর বেশি হোক। তো আমি এখানে আছি। আমি ইন্ডিয়ার বেস্ট গোলকিপার হয়েও আমি বাইরে আইএসএলে যাইনি। আমার যারা এজেন্টরা ছিল তারা আমাকে অনেক পুশ করেছিল, বিকজ রেমুনারেশন অনেক বেশি ছিল, বাট আই রাদার চুজ টু স্টে ইন মোহনবাগান। তুমি আজকে মোহনবাগান কমিটিতে আছো, নিন্দুকেরা বলে যে মোহনবাগান বিক্রি হয়ে গেছে। আমি আজকে কমিটির লোককে জিজ্ঞেস করছি, মোহনবাগানের ইউথ যুব সচিবকে জিজ্ঞেস করছি, মোহনবাগান কি বিক্রি হয়ে গেছে? দেখো, আমি সেইভাবে বলবো না। আমাকে হ্যাঁ আর নাটা বলো। না, আমি বলবো না। তার একটাই কারণ, না তার একটাই কারণ, দেখো, ফুটবল ডেভেলপ করতে হবে। আগে ফুটবলারদের যে স্ট্যাটাস ছিল, যে লাইফ স্টাইল ছিল, সেটা চেঞ্জ হয়েছে আইএসএল আসার পর, এটা অস্বীকার করার জায়গা নেই। মিস্টার গোয়েঙ্কা যেভাবে মোহনবাগানকে একটা প্রলেপ দিয়েছে, যেভাবে গুছিয়ে দিয়েছেন, সবাই জানে বছরের শেষে এখনও প্রত্যেকটা আইএসএল টিম, তারা প্রত্যেকটা প্লেয়ার সবাই বছরের শেষে ভাবে যে আমি মোহনবাগানে খেলবো, মোহনবাগান সুপার জায়ান্টে খেলবো, বিকজ তারা জানে যে আমি ওই টিমে খেলবো, বিকজ সব থেকে বেশি রেমুনারেশন ওই টিমে পাওয়া যায়, সব থেকে বেশি ভালো খেলবো এবং সব থেকে বেশি চ্যাম্পিয়ন হওয়ার চান্সেস থাকবে ওই টিম। তো সবাই এখন মোহনবাগান আসতে চায়, রাদার অন্য কোনো টিম না। তুমি ইস্ট বেঙ্গল বলো বা ব্যাঙ্গালোর বলো বা তুমি মুম্বাই বলো, সবাই চাইবে আগে যে কোনো প্লেয়ার মোহনবাগানে আসবো। কেন? মিস্টার গোয়েঙ্কা এমনভাবে টিমটাকে পোলাতে দিয়েছে, মানে এত বেশি টাকা পাওয়া যায়। শুধু টাকা না, টাকা তো অবভিয়াসলি, এত বেশি প্রফেশনাল করে দিয়েছে টিমটাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে যেটা হয়েছে ভালো হয়েছে, কিন্তু কিছু জিনিস আমি বলবো চেঞ্জেস দরকার, যেটা আমার মনে হয়, যেটা আমি বিং এ এক্স ফুটবল প্লেয়ার, কিছু জিনিস দরকার। সেটা হচ্ছে ফুটবলটা ময়দানে ফেরা উচিত। যেগুলো কলকাতা লিগ হয় বা বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছে, যেগুলো কলকাতার বাইরে হচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে কল্যাণী, নৈহাটি, আমরা খেলেছি তো এত বছর, আমরা জানি ময়দানে ফুটবলটা হওয়া উচিত। ইস্টবেঙ্গল মাঠে, মোহামেডান মাঠে, মোহনবাগান মাঠে লোক আসবে, আরও বেশি কানেক্ট হবে লোক ফুটবলের সাথে, সেটা হওয়া দরকার। তার জন্য যদি কিছু করতে পারে ম্যানেজমেন্ট বা আমরা কিছু করতে পারি, অবশ্যই খুব ভালো লাগবে। সবাই বলে যে মোহনবাগান টিমে কে খেলবে বা টিম পরিচালনার ক্ষেত্রে ম্যানেজমেন্টের অধিকার অনেক কম, রাদার দ্যান অনেক বেশি স্পন্সরের, বা তুমি যে সংস্থার নাম বলে গোয়েঙ্কার, তাদের ম্যানেজমেন্টের অধিকার নাকি অনেক বেশি যে মোহনবাগান টিমে কে থাকবে কে থাকবে না, কে খেলবে কি খেলবে না। এটা কি সত্যি? টিম সত্যি, কেননা মানে টিম পরিচালনা করার ক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্টের অধিকার অনেক কম। অস্বীকার করার জায়গা নেই, এটা আমরা সবাই জানি, এভরিওয়ান নোজ। কেননা ফুটবল রাইটটা মিস্টার গোয়েঙ্কা কোম্পানির কাছে রয়েছে। তো টিম মানে এভরিথিং, ফুটবলটা মোহনবাগান সুপার জায়ান্ট দেখছে, এটা অস্বীকার করার জায়গা নেই, এটা আমরা সবাই জানি। আমি যদি আজকে মোহনবাগান অফিসিয়ালে বলি না আমাদের কাছে রাইট বেশি, তো আমি মিথ্যে বলা হবে, অন ক্যামেরায় মিথ্যে বলা হবে। তাদের কাছে অবশ্যই বেশি। এবং
আমি কমিটিতে জাস্ট নতুন এসেছি, 1-1.5 মাস হয়েছে। আমার আরও অনেক কিছু জানার আছে, আমি অনেক কিছু জানতে চাইছি। আমি চাইছি ইউথ ফুটবল নিয়ে কাজ করতে, এবং আমরা কতটা কাজ করতে পারবো সেটাও আমাকে জানতে হবে। মিস্টার আমাদের মোহনবাগান সুপার জায়ান্ট থেকে জানতে হবে যে আমরা কতটা কাজ করতে পারবো। তোমার ইচ্ছে কি? তুমি তো একটা ম্যানেজমেন্টে এসছো, একটা পদ হোল্ড করো তুমি, তোমার ইচ্ছে কি? কি ডেভেলপ করতে চাও মোহনবাগানে? আমার ইচ্ছে শুধু এই পদে থাকা নয়, এই পদে থাকার জন্য অনেকে ট্রাই করবে, অনেকে চেষ্টা করছে। Develop আমার কি কিছু করবে? কাজ করার ইচ্ছা আছে, কি ডেভেলপমেন্টে কিছু কাজ করার ইচ্ছা কি আছে। develop অনেস্টলি করতে বলছি চাও শান্তনু, মোহনবাগানে? আমি আমার একাডেমি 3 থেকে 4 বছর রান করেছি। আমি রান করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করেছি। কি ফেস করেছি? যেখানে কোনো গ্রাউন্ড যদি নিতে যাই, সেখানে সবার আগে ক্লাবের আগে আসবে, ক্লাব বলবে যে আমরা কি পাবো, তারপর তোমাকে আমি গ্রাউন্ড দেবো। রাদার তুমি কি ডেভেলপমেন্ট করছো বাচ্চার জন্য সেটা নয়, আমাকে কি দিচ্ছ সেটা ফেস করেছি। সেখানে আমাদেরকে পেমেন্ট করতে হতো। যে বাচ্চারা আসতো তাদেরকে মাঠে নিয়ে আসা, তাদের প্যারেন্টসদেরকে বোঝানো, তাদেরকে নিয়ে আসা, বা এই 2-3-4 বছর যেভাবে আমার টিম যেভাবে টেনেছে, মানে আমার যে টিম ছিল, একটা সময়ের পর না পেরে উঠছিলাম না একা। দরকার ছিল কোনো স্পন্সর যারা ফুটবলে ইনভেস্ট করবে, যারা নিয়ে যাবে গিয়ে। আমি মিটিং করতে মুম্বাইও গেছি একটা কোম্পানির সাথে, যে তারা যদি ইনভেস্ট করে ফুটবল যদি এগিয়ে নিয়ে যেতে পারি কিছু আমরা। আমি অনেক কোম্পানির সাথে বসেছি কথা বলতে, অনেক বড় বড় কোম্পানি। তাদের কি বক্তব্য? They don't only invest in football. I don't know why. একটা সময়ের পর আমি দৌড়তে না 3-4 বছরে আমি খুব টায়ার্ড হয়ে গেছি। এখন যারা ক্লাবগুলো রান করছে, কলকাতা ফুটবল বিভিন্ন ক্লাব, আমি বিভিন্ন ওনাদেরকে চিনি। তার মধ্যে যেমন আমি রেইনবোতে ছিলাম, আমাদের আদিত্যকে চিনি, বা আরও অনেকে আছে। তারা ভালোবেসে প্যাশনেটলি তারা ক্লাবটাকে রান করছে। তাদের মতন লোক এগিয়ে আসতে হবে। তাদের মতন যদি লোক এগিয়ে আসে, তাহলে বেঙ্গল ফুটবল, ইন্ডিয়ান ফুটবল ডেভেলপ করে, বেঙ্গল ফুটবল অবশ্যই ডেভেলপ করে। দের আর পিপল হু ওয়ান্ট টু ইনভেস্ট ইন মানি ইন ফুটবল। তাদেরকে প্রপার ওয়ে দেখাতে হবে, তাদেরকে প্ল্যান দিতে হবে যে তুমি এইভাবে তুমি আজকে সে ইফ বিং এ বিজনেসম্যান, ওয়াই ডু আই ইনভেস্ট ইন ফুটবল? কেন করবে গো? এক্স্যাক্টলি, কেন করব? যদি আমি আমার মার্কেট আমি দেখবো যে আমার ভিজিবিলিটি কী আছে, আমাকে কোথায় মানুষের কাছে রিচ করতে পারছে। তুমি যে কোনো কোম্পানিকে বলো, একমাত্র ফুটবলের দ্বারাই তুমি অনেক দূর রিচ করতে পারো, মানে বাড়ি টু বাড়ি তুমি পৌঁছাতে পারো, গ্রামে পৌঁছাতে পারো শুধু ফুটবল দিয়ে। আমি ক্রিকেট দিয়ে নয় কিন্তু, কেন প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মানুষ সবাই কিন্তু ফুটবল খেলে। আজকে বৃষ্টি হলে ফুটবল খেলবে, গরম হলে ফুটবল, সবাই ফুটবল খেলতে নেবে। তো প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে গেলে তাহলে আমাকে ফুটবলের দ্বারাই পৌঁছাতে হবে। এবং তাদেরকে, এই কোম্পানিগুলোকে নিয়ে এসে তাদেরকে দেখাতে হবে কীভাবে তুমি তোমাদের কীভাবে তাদেরকে লাইমলাইট আনতে পারো, বা তারা কীভাবে ফ্রন্ট ফেস আসতে পারে। তো এটা একটা প্রপার প্ল্যানিং দরকার, অনেক কিছু দরকার। কিন্তু আমার মনে হয় আমাদের বেঙ্গল সেদিকে অনেক কিছু, মানে আমার মনে হয় অনেক অর্গানাইজ হতে হবে বেঙ্গলকে। একটা প্রশ্ন সমর্থকদের জন্য, আমিও সমর্থক, আমিও আমার মনে অনেক দিনের একটা প্রশ্ন, যখনই তোমাদের ডার্বি হয়, ডার্বিতে অনেক সময় শোনা যায় দূর এগুলো সব আগে থেকে হয়ে গেছে, মোহনবাগান রেফারিকে টাকা খাইয়ে দিয়েছে, বা মোহনবাগান ইস্ট বেঙ্গলকে বলে দিয়েছে সব সেটিং গেম আর কি, ডার্বি শুধু নামেই, এখন সব সেটিং। তোমরা কি সত্যি সেটিং করে মাঠে নামো বা নামতে? তুমি তো ক্যাপ্টেন ছিলে। আর কিছু হোক বা না হোক, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সেটিং হতে পারে না, মোহনবাগান সেটিং হতে পারে না। আর কিছু হোক না হোক, এই দুটো জীবনে হতে পারে না। মানে আমি যখন টিএফএ থেকে আমরা বেরোই, আমার ফ্রেন্ড সার্কেল যারা আমরা একসাথে 4-6 বছর ছিলাম, আমরা ডার্বির সময় কেউ মুখ দেখতাম না, বাট ডার্বির পর আবার আমরা একসাথে খুব ভালো বন্ধু। আমার 6 বছর একসাথে থেকেছি, হ্যাঁ, আমরা একসাথে বড় হয়েছি। তারা শুধু ডার্বির জন্য কেউ কাউকে চিনতাম না। ইনফ্যাক্ট আমরা প্যানেলে যখন দাঁড়াতাম আমরা, তখন আমরা কথা বলতাম না, আমরা ম্যাচের পর কথা বলবো, ম্যাচের আগে করতাম না। আমি এটাই বলছি, এতটা আমরা সিরিয়াস ছিলাম ডার্বি নিয়ে। তুমি আরো বেশি সিরিয়াস ছিলে, অনেকে জানে না হয়তো, ডার্বি নিয়ে এতটাই সিরিয়াস যে ডার্বির আগে এবং পরে শিলটনদার ডেটিং করতে যেত না। তুমি ডার্বির আগে ডেট করতে যেতে না কেন? না, আমার ব্যাপারটা হচ্ছে যে আমি ডার্বির আগে মানে
আমার 4-5 দিন কি 6 দিন সে 1 উইক আগে থেকে আমার মিনিমাম ফুল প্রিপারেশন স্টার্ট হয়ে যেত। আচ্ছা। আমার ম্যাচের 2 দিন আগে থেকে আমার ফ্ল্যাট পুরো ফাঁকা থাকতে হতো। আমি আমার নিজের মা যদি থাকতো আমি মাকে বাড়ি পাঠিয়ে দিতাম। আমার কোনো বন্ধু বান্ধব যদি আমার সাথে থাকতো তারা কেউ থাকবে না, আমাকে 2 দিন পুরো একা থাকতে হতো। আমি ম্যাচের আগের দিন রাত থেকে আমার ফোন পুরো সুইচ অফ থাকতো, বিকজ আমি কোনো ফোন কল চাইতাম না, শুধু ম্যাচে যাওয়ার সময় বাবাকে ফোন করতাম। আমি মানে আমি অনেক সুপারস্টিশনও ছিল আমার। আমি বিয়ে করেছি, ও আমার গার্লফ্রেন্ড ছিল, তো ম্যাচের আগে ওর একটা ফটো আমার কাছে আসতে হতো, মাস্ট 2টো ফটো আসতে হতো, তো তোমার 2টো ফটো দিতে হবে, মানে এখন সুপারস্টিশন অনেক কিছু ছিল। আর ম্যাচের আগে হ্যাঁ তুমি যেটা বললে ডেট, যখন তার আগে বা কোনো বান্ধবী কারোর সাথেই আমি কোনো ডেটই যেতাম না, মানে ছেলে হোক মেয়ে হোক কারোর সাথেই বেরোতাম না, কোনো বন্ধুর সাথেই বেরোতাম না। না না, আমি এক পার্টিকুলারলি বৌদির কথা বলছি, তোমার তখন যে সবাই তুমি। হ্যাঁ ওটাই বললাম যে আমি ম্যাচের আগে একদমই আমি পুরো ফোকাস থাকতাম ম্যাচের জন্য। আমি তার মধ্যে ভালো খারাপ হয়েছে, ভালো গেছে খারাপ গেছে, বাট আমরা জানতাম যে ডার্বির প্রাধান্যটা জানতাম, ডার্বির মূল্যায়নটা জানতাম, তো জানতাম ওই একটা ম্যাচ আমাকে টপে নিয়ে যাবে বা আমার আবার শেষ করে দিতে পারে কেরিয়ার। তো চেষ্টা করতাম আমরা, মানে বিশেষ করে আমি চেষ্টা করতাম এভাবেই। তুমি সুপারস্টিশনের কথা বললে, তুমি কিন্তু খুব কি বলবো বলো তো, তুমি খুব প্রেমিক হিসেবে খুব স্বার্থপরও আছো। কিরকম? মানে কমপ্লেন আছে, মানে যে ম্যাচে তুমি থাকবে না সেই ম্যাচ নাকি দেখতে পাবে না বৌদি। মানে এইটা তো একটা মানে এটা কেন, মানে তুমি যে ম্যাচটাতে নেই সেই ম্যাচটা দেখতে পাবে না কেন, তুমি দেখতে দিতে না কেন? আমি চাইতাম না আমার গার্লফ্রেন্ড আমার ম্যাচ মানে তোমাকে ছাড়া অন্য কারো খেলা দেখুক, বা আমার কোনো মানে আমি খুব একটা এক্সপেক্ট করিনি যে আমার ম্যাচ দেখতে হবে, বা আমি কখনো কাউকে বলিনি। আমার গার্লফ্রেন্ড মানে শায়না আমার ওয়াইফ, ওকে আমি কখনোই বলিনি। এবার ও ধীরে ধীরে ফুটবলে ভালোবাসাটা এসছে, ও অনেক পরে মাঠে এসে বুঝেছে যে ফুটবলের মহত্ব কী, মোহনবাগানের মহত্ব কী, এবং আমাকে বুঝতে শিখেছে, এটা আমাকে অনেক বছর চেনার পর। তো আমি চাইতাম যে মানে আমি বলতাম না, বাট ও বুঝে যেত যে আমি খেললে তবেই দেখো, আমি না খেললে দেখো না। এটার জন্য পার্টিকুলার কোনো রিজন নেই, বাট হ্যাঁ যদি বলো স্বার্থপর তো হ্যাঁ ঠিক আছে, তাই মানে নেভার নো, অন্য কাউকে ভালো লাগতে পারে অবভিয়াসলি, তো তার জন্য সব সেফ সাইড। আচ্ছা, মাঠে কেন আসতে দিতে না? মানে তুমি অনেকবারই নাকি বারণও করেছে যে তুমি খেললে মাঠে না এসে ঘরে থেকে দেখতে। কেন, মাঠের অ্যাটমসফিয়ারটা অন্যরকম থাকতো, মানে সবাই খুব প্যাশনেট থাকতো ফুটবল নিয়ে। আমি যদি কোনো ভুল করি আমার পেছনে যে গালাগালি করবে সে হয়তো আমার গার্লফ্রেন্ড বা আমার ওয়াইফ বা আমার মা, তার ভালো নাও লাগতে পারে। আমার বাবা সেটা বুঝবেন, বিকজ উনি মাঠের মানুষ, উনি ফুটবল খেলতেন, তাদের ভালো না লাগতে পারে। কেন যখন গালাগালি করবে তখন তো দেখবে না কে সামনে বসে আছে, যে বাবা মা কাউকে ছাড়বে না। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চাইতাম না খুব একটা মাঠে আসুক, মানে তুমি টিভিতে এনজয় করো, যদি দেখো, না দেখো তো ঠিক আছে, অসুবিধা নেই। তো এটা এই ছাড়া আর কোনো কারণ। ডার্বিতে কখনো মা বাবাকে নিয়ে গেছো দেখার জন্য? বাবা এসছেন, মা মনে হয় না মা কখনো এসছেন, আমি কখনো বলিও নি আসতে। মা এসছেন ম্যাচে, বা ডার্বিতে নয়। আমার ওয়াইফ একবার হয়তো এসছিল, আমি কখনো, বিকজ আমি না ওই ডার্বিতে এমনি একটা প্রেশার থাকতো, তারপর গ্যালারিতে জানবো যে আমার বাড়ির লোক বা বাবা মা বসে রয়েছে, মানে অন্যরকম একটা প্রেশার থাকে। ওই প্রেশারটা আমি মানে বাবা জানি, বাবা ইজ ফাইন, বাবা আমার ফুটবল নিয়েই থাকতেন, বাট ওটাই আর কি, মানে কখনো সেভাবে কখনো বলিনি, এসছে 2-1 বার, বাট সেইভাবে নয়। এই যে তুমি সমর্থকদের গালাগালির কথা বললে, সমর্থকদের উচ্ছ্বাসের কথা বললে, সমর্থকদের মারামারি করতেও আমরা সবসময় দেখি। মানে একটা সময় এরকম ছিল যে আমাদের যারা খেলা টেলা দেখতে হতো তাদেরকেও আমি দেখেছি যে একটু অস্ত্র নিয়ে যেত আর কি, লাঠি টাঠি ইট পাটকেল নিয়ে যাচ্ছে, কারণ তারা শিওর যে ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে একটা দ্বন্দ্ব হবেই, একটা মারামারি হবেই।
তোমাকে কখনো ফেস করতে হয়েছে এরকম? একদম ফেস করতে হয়েছে। মানে আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে একটা ম্যাচ এমন হয়েছে, সেটা ইসবল মোহনবাগান না, বাট কোনো একটা ম্যাচে হয়েছে আমাদের মোহনবাগানের। আমাদের ম্যাচের পর 4টে গাড়ি রাখা ছিল। যখন মার্চের বাইরে আসি তখন দেখি যে 2টো গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। তখন আমরা 2টো গাড়ি, আমার একজন ছিলেন, গাড়ি দুটো সরিয়ে দেওয়া হয়। একটা ডার্বি ম্যাচে এরকম হয়েছে, আমরা ডার্বি ম্যাচে ট্রাই করতাম অনেকেই যাতে গাড়ি না নিয়ে আসি, কোনো বাইকে চলে আসি বা অন্য করে কেউ আমাকে ড্রপ করে দেয়, কেন ইউ নেভার নো, যদি হেরে যায় তো গন কেস, যদি জিতে যায় তো ঠিক আছে, কাঁধে তোড়ে মাথায় তুলে আমরা বাড়ি যাচ্ছি। তো এরকম হয়েছে, ম্যাচ খারাপ হয়েছে, আমরা 1-1.5 ঘন্টা পর বেরিয়েছি এবং আমি বাইকে বেরিয়েছিলাম এবং আমাকে তাড়া করা হয়েছিল যে ইউনো, আমিও বাইক নিয়ে চালাচ্ছি, তারাও তাড়া করছে গাড়ি নিয়ে। তো এবার কোনো জায়গায় ঢুকে গেছি আমি, পরে বাড়ি পৌঁছেছি, গ্রামে চলে গেছি। গ্রামের বাড়িতে যখন ঘুম থেকে উঠেছি দেখি সকালবেলা অনেক মিডিয়া চলে এসছে বাড়িতে। তো এইরকম হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে দেখি মিডিয়া রয়েছে, বিকজ তাদের একটা নিউজ চাই যে আজকে আমার ম্যাচ খারাপ গেছে। তো ঠিক শান্তনু এরকমভাবে অনেক কিছু ফেস করেছি। এমনও হয়েছে যে বাইরে ম্যাচ খেলতে গেছি, ম্যাচ খেলে যখন ফিরছি ম্যাচটা খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে, চ্যাম্পিয়নশিপের ম্যাচ, এবং আমাকে আমার অফিসিয়ালরা বললো বাইরে এয়ারপোর্টের বাইরে অনেক দর্শক দাঁড়িয়ে আছে, তুই বেরোলেই তোর উপর একটা হামলা হতে পারে, তুই অন্য গেট দিয়ে বেরো বা এখন বেরোবি না, এয়ারপোর্টে অনেকক্ষণ বসে থাক। তো বসেও ছিলাম অনেকক্ষণ। এমনও হয়েছে খারাপ গেছে, আমাকে অফিস ক্লাব থেকে বলে দেওয়া হলো আমার কোচ যে তুই 2 দিন মাঠে আসিস না। তো আমি 2 দিন গ্রাউন্ডেই যাইনি, আমি ক্লাবেই যাইনি প্র্যাকটিসে। তো এগুলো ফেস করেছি বিকজ ওই দর্শকগুলো ততটাই প্যাশনেট, যখন ভালো হয়েছে তার থেকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। কোন ভালোবাসার কথাটা মনে পড়ে আছো? অনেক আন্তর, মানে ভালোবাসাটা এত বেশি পেয়েছি যার জন্যই রয়ে গেছি, মানে আমার কাছে ভালোবাসাটা খুব ম্যাটার করে। আর আমরা যারা বাঙালিরা যারা ফুটবল ভালোবাসি, যারা আমরা মোহনবাগান ভালোবাসি, তারা আমরা রেমুনেশন থাকবে, রেমুনেশনের পাশে একটা ভালোবাসা আছে। ওই প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রত্যেকটা মানুষ আজকে কোথাও দাঁড়িয়ে, তুমি যদি ফুটবল নাও দেখো তুমিও বলবে যে হয়তো আমি ইসবল বা মোহনবাগান, তুমি বললে যে। তো আমার কাছে প্রত্যেকটা মানুষের কাছে ওই যে ভালোবাসাটা পাওয়াটা খুব ম্যাটার করে। তো প্রচুর মানুষের কাছে এত ভালোবাসা পেয়েছি, আজকে ভালোবাসার কারণে তো আজকে আমি এই জায়গায় আছি, তো এটা অস্বীকার করার জায়গা নেই। তো ইয়েস। তোমার ইস্ট বেঙ্গল বন্ধু আছে, মানে এটা তো খুব কমন ব্যাপার, ইস্ট বেঙ্গল বন্ধু থাকবে। ইস্ট বেঙ্গলের কি খামতি আছে বলতে পারবে, যার জন্য এই আই লিগ বলো বা ট্রফি বলো, গোল হাতছাড়া, ইস্ট বেঙ্গলের র্যাঙ্ক কমে যাওয়া, কি খামতি আছে বলে তোমার মনে হয়? একটা গোয়েঙ্কা নেই, মিস্টার গোয়েঙ্কার মতন কাউকে দরকার ইস্ট বেঙ্গলে, যে ফুটবল ভালোবাসে, যে স্পোর্টস ভালোবাসে। মিস্টার গোয়েঙ্কা ক্রিকেটও ভালোবাসে, অস্বীকার করা জায়গা নেই। আমি 1 বছর খেলেছি, তখন এটিকে ছিল, আমি দেখেছি ওনারা কতটা প্যাশনেট ফুটবল নিয়ে, উনি কীভাবে ভালোবাসে ফুটবলটা, মানে যেটা বললাম স্পোর্টস কীভাবে ভালোবাসেন বলো একবার। মানে এই টিমটার জন্য যা যা দরকার উনি সব কিছু করেছেন, এভরিথিং। যেরকম ম্যানেজমেন্ট রেখেছেন, যেভাবে প্রফেশনালিজম মেনটেন করেছেন, যেভাবে প্লেয়ারদের স্টিং থেকে শুরু করে প্লেয়ারদের, একটা প্লেয়ারকে সবাই তোমরা জানো, মানে এখন মোহনবাগান টিম সুপার জায়ান্ট ওয়ান অফ দ্য বিগেস্ট টিম হয় এখন, মানে বাজেটের দিক দিয়ে ইন্ডিয়াতে। কোনো প্লেয়ারকে আনার ব্যাপারে ওনার খামতি থাকে না, যে এই প্লেয়ার আনতে গেলে যে এই টাকাটা আমি দেবো না। বা তুমি যদি ইকুয়ালি যদি বেঞ্চে দেখা, রিজার্ভ বেঞ্চ দেখা যায়, যে ফার্স্ট টিমের মতো ইকুয়ালি রিজার্ভ বেঞ্চ অতটাই স্ট্রং যে তারা যদি কেউ বসে তো সেকেন্ড টিম খেলে দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরকম একজন মানুষ দরকার, যার টিমটা এত ভালো, ওনার আন্ডারে যারা রয়েছে না তারা, এই যারা সবাই এখন টিম করা শুরু হয়, যখন আমরা ইস্ট বেঙ্গলের কথাই যদি আমি বলছি, যদি আইএসএল শুরু হচ্ছে তার আগে টিম করা শুরু হচ্ছে, বা আইএসএলের সময়ও প্লেয়ার নিচ্ছে। কিন্তু মোহনবাগান টিম অলরেডি হয়ে গেছে, মোহনবাগানের নেক্সট 3 to 4 ইয়ার্সের প্ল্যানিং শেষ, যে আমরা কাদেরকে রাখবো, কারা আছে। ইস্ট বেঙ্গলে সেটা নেই। এক্স্যাক্টলি, ওটাই প্রবলেম। তারা জানে যে আজকে সুভাষিস যদি 1-2 বছর পর সুভাষিস যদি খেলতে না পারে, আমার কাকে তৈরি করতে হবে। সেটা না, আরেকটা কথা জিজ্ঞেস করতে হয় যে এতদিন ধরে অধিনায়ক তুমি, কি হয় না নিজেদের টিমের মধ্যেও তোমার কথা কেউ শোনে কেউ শোনে না,
এটা নিয়েও অনেক সময় অনেক দ্বন্দ্ব হয়, এরকম তোমাকে নিশ্চয়ই ফেস করতে হয়েছে। ফেস করতে হয়েছে। একটু যদি সেই সিনারিও গুলো বলো, মানে দেখো, মাঠে নেমেছো, তোমার টিমেরই মানুষ তোমার কথা শুনছে না, এর মাঠে নেমে শুধুমাত্র ক্যাপ্টেন না, আমি সিনিয়র প্লেয়ার ছিলাম, আমাদের মোস্ট সিনিয়র প্লেয়ার, যারা অনেক প্লেয়ার ছিল, যারা ফরেন প্লেয়ার হতো বা ইন্ডিয়ান প্লেয়ার হতো, বা ডিফেন্স লাইন, ওই সময় ম্যাচের মধ্যে যে প্রবলেমগুলো, কারণ সবাই তো তখন হাই ইন্টেন্সিটি ম্যাচ ফুটবল, তো ধাক্কাধাক্কি হয়েছে, ঝামেলা হয়েছে, এগুলো হয়ে থাকে। বাট একটা জিনিস ছিল কি, মোহনবাগানে আমাদের ড্রেসিং রুমটা না খুব ঐক্যবদ্ধ ছিল। আমি যে বছর খেলেছি দেখেছি খুব ইউনিটি খুব ভালো ছিল। আমরা সিনিয়ররা খুব সামলে রেখেছিলাম জুনিয়রদেরকে, সবাই আমাকেও রেসপেক্ট করতো, আমরা ইকুয়ালি রেসপেক্ট করতাম জুনিয়রদেরকে। ওই রকম ছিল না 70-80 দশকের মতো যে আমরাই প্লেয়ার, ওরা প্লেয়ার না, আমরাই খেলেছি ওরা খেলেনি, হ্যাঁ, যেটা সব জায়গায় শুনবে অনেক জায়গায়। আমাদের সময় হয়েছে, এই সময় হয়নি, ওইটা ছিল না। আমরা এখনও টিল নাও বলি যে আমরা সময় খেলেছি, এখন যারা খেলছে তারা অনেক ফুটবল ডেভেলপ করেছে, অনেক মডার্ন হয়েছে, অনেক কিছু শিখতে হচ্ছে ফুটবল থেকে। তো প্রত্যেকটা জায়গায় অনেক ডেভেলপ হয়েছে, মানে এখন যারা খেলছে তারাও ভালো, আমরা আমাদের সময় খেলেছি, তারা তাদের সময় খেলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই রেসপেক্ট করি। এখনকার যারা জেনারেশন আছে, এখন যারা আছে, ইস্টবেঙ্গল প্লেয়ার সৌভিক রয়েছে, দেবজিৎ খেলছে, প্রবীর খেলছে, প্রীতম খেলছে, সুভাষী, সবার সাথে আমার কথা হয়, কিছুদিন আগেও কথা হয়েছে। তারা আমাকে ইকুয়ালি রেসপেক্ট করে, আমি ইকুয়ালি তাদের রেসপেক্ট করি। প্রত্যেকটা জেনারেশনে এখন আমার সাথে মেহতাবের কথা হয়, সবার কথা হয়, দেবঙ্গের কথা হয়। তো আমরা সেই জিনিসটা আমরা মেনটেন করি। একটা জিনিস মনে পড়ে গেল, তুমি যখন 70-80 দশকের কথা বললে, মোহনবাগানের স্টার যারা, সুব্রত ভট্টাচার্য, সত্যজিৎ স্যার, একটা অভিমান করে সেদিনকে বলতে শুনছিলাম যে বাবলুদা মোহনবাগানের ঘরের ছেলে, এখন নাকি ওনাকে মাঠে আমন্ত্রণ করা হয় না। ইনফ্যাক্ট মোহনবাগানের খেলার টিকিটও খুব, মানে টিকিটও পাওয়ার ক্ষেত্রে ওনার প্রবলেম হয়। দেখো, আমি এই নিয়ে কিছুদিন আগে কথা তুলেছিলাম, আমাদের মোহনবাগান ইলেকশনের সময় আমি এই নিয়ে কথা তুলেছিলাম, যে আমি বলেছিলাম যে আমাদের অনেক প্লেয়ারদেরকে মোহনবাগানে ডাকা হয় না, বা আমাদের ডাকলে আমরা সেই হয়তো রেসপেক্ট পাচ্ছি না বলে আমরা যাই না ক্লাবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার কথাগুলোকে অনেকভাবে ভাইরাল করা হয়েছিল, ওটাকে ছোটো ক্লিপস করে, যে আমি যেটা বলেছি পুরো আমার ব্যাখ্যাটা নেওয়া হয়েছিল না, শোনা হয়েছিল না। না, আমি বলছি ওনাদের এটা অভিমান, আমি সেটাই বলছি, আমি পুরো কথাটাই আসছি, ওনার অভিমানের কথাটা আমি বলছি না, একদম ওনার অভিমানটা ভুল সেটা আমি বলছি না, এটা তো কথাই আসছি, আমি সেটাই আসছি কথাটাই তোমার। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক প্লেয়ার ক্লাবে আসতো না, সে আমাদের সময় জেনারেশন বলো, আগে জেনারেশনে বলো, অনেক ক্লাবে আসতো না। আমার মনে হয় যে এটা তো আমরা তো ঘাম জুড়িয়েছি ক্লাবটার জন্য, মোহনবাগান বলো, ইস্টবেঙ্গল বলো, এটা তো আমাদের প্লেয়ারদের জন্য আজকে ক্লাবটা। সবার ক্লাবে আসা উচিত, যারা অনেক আজকে আমি অফিসিয়াল, অনেক অফিসিয়াল আছে, যারা প্লেয়াররা আসলে, আজকে আমি যদি অফিসিয়ালও না হই বা অফিসিয়াল হইও, আমার যদি সমসাময়িক কোনো প্লেয়ার আসে, আমি নিজের জায়গা ছেড়ে দেবো, বলো ভাই তুমি ক্লাবটার ঘাম জড়িয়েছো, তুমি এসে বসো। আজকে একটি প্লেয়ার কেলা থেকে এসছিল এই দিন দুয়েক আগে, ক্লাবে এসেই কল্ড মি, মানে টোল মি, আমি ক্লাবে এসেছি, আমি শুনলাম যে তুমি অফিসিয়াল হয়েছো। আমি তখন আমার ক্লাবের যারা মালিকরা আছে, আমি বললাম ওকে বসাও, আমার কেবিনে বসাও, ওকে খাওয়াও, এবং ও খেয়ে দিয়ে যেন ঠিকঠাক সুন্দরভাবে যায়। এই রেসপেক্টটা আমি দিতে চেয়েছি, এবং আমার মনে হয় এইভাবে না প্রত্যেকটা ম্যানেজমেন্টে প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে। এবং আমার মনে হয় আগামী দিন আমি বেশ কয়েকজন প্লেয়ারের সাথে কথা হয়েছে, সবাইকে বলি ক্লাবে আসতে, তারা ক্লাবে আসুক, পুরনো মানুষরা ক্লাবে আসুক, নতুন প্লেয়াররা ক্লাবে আসুক, যারা খেলেছে এই সময় জেনারেশনে খেলেছে তারা ক্লাবে আসুক, ক্লাবে আসতে হবে, ক্লাবটা আমাদের সবার। তুমি যখন টিমে আসো সেই সময় টুটু বসু, উনি ম্যানেজমেন্টের একদম, বসু পরিবারের অবদান মোহনবাগানের ক্ষেত্রে নাকি প্রচুর। উনি বলছেন যে মাঠের মহল এখন আর আগের মতো নেই। উনি বলছেন মাঠে গেলে এখন আর ভালো লাগে না, মোহনবাগানের মাঠে গেলে এখন এরা আমরা তোমরা হয়ে গেছে। অনেস্টলি বলছি শান্তনু, যে এটা কিছুদিন আগে পর্যন্ত ছিল, যখন আমরা ইলেকশন নিয়ে দৌড়াচ্ছিলাম। অবশ্যই আমাদের দুটো প্যানেল ছিল, যে প্যানেল নিয়ে আমরা দৌড়াচ্ছিলাম, যে আমাদের বক্তব্য ছিল ইনি সেক্রেটারি হবে, আমরা এই কাজ করবো, তাদের বক্তব্য ইনি সেক্রেটারি হবে, ইনি এই কাজ করব।
এন্ড অফ দ্য ডে মোহনবাগানের স্বার্থে, মোহনবাগানের ভালোর স্বার্থে আমরা একত্রিত হয়েছি, একসাথে হয়েছি আমরা। আজকে আমি একটা কথার কথা বলছি, যে আমি কোনো রাজনৈতিক কথাই বলছি। ধরো কথার কথা, আমাদের বেঙ্গলে, আমাদের বাংলার ভালোর স্বার্থে যদি দুটো রাজনৈতিক টিম এক হয়, তারা হয়তো দুজনকে দেখতে পাচ্ছে না, কিন্তু তারা বললো না আমাদের বেঙ্গলে ভালো করতে হবে। আজকে আমরা কেরালা বা বিভিন্ন জায়গায় দেখতাম যে আমরা, তুমি জানতে 5 বছর বলতো এ থাকবে, 5 বছর অন্য সরকার থাকবে, এটা কিন্তু ইকুয়াল একটা এক্সপেক্টেড জায়গা ছিল। কিন্তু তো সেই জায়গাতে যদি বেঙ্গলে ভালোর জায়গার জন্য যদি দুজনকেও একসাথে এসে আমরা বেঙ্গলে ভালো করবো, কথার কথা, তাহলে সেখানে খারাপের কিছু দেখা যায় না। সেখানে হতেই পারে যে আমার টিমেরা তার টিমেরা হতেই পারে, কিন্তু আলটিমেটলি মেন মোটিভ কি, যে আমি ভালো করব, আমার ক্লাবকে ভালো করতে হবে। ক্লাবের ভালোর জন্য আমরা সবাই একসাথে হয়েছি, আমরা একটা বেস্ট টিম তৈরি হয়েছে যারা ক্লাবের ভালোর কাজ করবে। কিন্তু ক্লাবের ভালোর কাজ করতে গেলে আমরা যে পদ পেয়েছি সেই পদে বসে থাকলে হবে না, এরপর সেটা নিয়ে কাজ করতে হবে। এবং সেই কাজের কি কি জায়গা, আমি যেমন বললাম তোমাকে, আমি কাজ করতে চাই, আমাকে জানতে হবে যে আমি কি কি করতে চাই, কি কি করতে দেওয়া হবে, কি কি করতে পারবো, আমি করতে চাই ক্লাবের জন্য। আমি আগেও বলেছি যে মোহনবাগান ক্লাব আমার মা, আমি মায়ের মায়ের স্নেহতে ভালোবাসা এতদূর বড় হয়েছি। মায়ের মানে আমি যদি মায়ের জন্য কিছু কাজ করতে পারি, তার থেকে ভালো কিছু হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই ক্লাবটাকে আরও ভালো হচ্ছে, আরও ভালো করার জন্য সবাই আমরা একসাথে এসেছি। এবং যেটা আমার মনে হয়, শুধু আমাদের ফুটবলটা আমাদের ময়দানে আসতে হবে, ফুটবলটা ময়দানে আসতে হবে, আমাদের মাঠে হতে হবে, ইসবল মাঠে হতে হবে, মমতার মাঠে ফুটবলটা আসতে হবে। আমরা ওরা করে হবে না, আমরা ওরা করে হবে না। এই আমরা ওরাটা এখন তুমি ভাঙতে চেষ্টা করছো। আমি শুধু না, সবার মধ্যে ভাঙতে হবে, সবাই একসাথে ভাঙতে হবে, কিন্তু ময়দানে ফুটবলটা আসতে হবে। সেটার জন্য যা যা করা দরকার সবাইকে করতে হবে। তুমি রাজনীতির কথা বললে, তোমার তো নিজেরই রাজনীতির প্রতি ইন্টারেস্ট ছিল। ইনফ্যাক্ট শাসক দল, বিরোধী দল, তাদের কাছ থেকেও অফার ছিল তোমার। রাজনীতি জয়েন করলে না কেন? ছিল ইন্টারেস্ট ছিল। একটা সময় গেছে যে সময় 3টে জায়গা থেকেই আমার অফার এসেছিল। এবং অনেস্টলি বলছি যে সে সময় কোনোভাবে আমি, আমার ফ্যামিলিও জানতো, সে সময় কোনোভাবে একটু ভেবেছিলাম যে হয়তো আমি এগোবো, আমি করবো, কিছু কাজ করতে হবে। যারা আমাকে চেনে তারা আমাকে জানে যে আমি মানুষ নিয়ে কাজ করতে ভালোবাসি। আমি কিছু পাওয়ার জন্য কিছু করতে চাই তা নয়। সবাই অনেকেই বলবে যে আমি কিছু মানুষের জন্য কাজ করছি যেন আমি কিছু এক্সপেক্ট করছি না, অনেকেই বলবে। কিন্তু যারা আমাকে চেনেন, আমি হয়তো এক কথা বলবো অন ক্যামেরা, সেটাই বলবো, কিন্তু যারা আমাকে চেনে তারা জানবে যে আমি কিছু পাওয়ার জন্য কিছু করি না, অন্য কেউ যেই ভাবুক। আমি সে সময় কিছু কাজ করতে চেয়েছিলাম, মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম, কাজ করতে চাইতাম রাদার। এবং দিনে দিনে আমি যা দেখলাম যে পলিটিক্সে ভালো মানুষ রয়েছে, অস্বীকার কোনো ভালো মানুষ নেই, ভালো মানুষ আছে, ভালো মেন্টালিটির মানুষ আছে, কিন্তু অনেক মেন্টালিটি মানুষ আছে যারা শুধুমাত্র হয়তো খারাপভাবে শোনাবে, একটু ক্রিমটা নিতে এসছে, তারা হয়তো নিজে কিছু ফায়দা তুলতে এসছে, কিছু লাভ তুলতে এসছে। আমার সেসব মানুষ থেকে একটু আমি বিরত থাকার চেষ্টা করি, আমি একটু ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করি। আমার ফ্রেন্ড সার্কেল, আমার সার্কেল খুব ছোট, আমি তাদের সাথেই মিশি যাদেরকে আমার ভালো লাগে, যারা কিছু কাজ করে, যারা কিছু করতে চায়, যারা অনেস্টলি কিছু করতে চায়। আমি সেরকম কিছু কাজ করি। আমার মনে হয়েছে যে পলিটিক্সটা হয়তো পরে মনে হয়েছে আমার জন্য নয়, কারণ আমি কিছু করতে গেলে সেখানে অনেক বাধা আসতে পারে, অনেক প্রবলেম আসতে, কিন্তু আমি মন খুলে কাজ করতে পারবো না। যেখানে আমি মন খুলে কাজ করতে পারবো সেখানে আমি থাকবো না। সে আজকে তুমি আমাকে যেখানেই দেখছো, তুমি আজকে 5 বছর পর আমাকে দেখবে, যদি দেখো যে আমি কোনো জায়গায় কাজ করতে পারছি না, আমাকে কোনো বাধা আসছে, আমি সেখান থেকে সরে আসবো। কারেক্ট। আরেকটা কথা বলি এই রাজনীতির কথায়, মোহনবাগানের ঘরের ছেলে তুমি, তোমাদের বার পুজোতে ক্রীড়ামন্ত্রী আসলো না, ইস্টবেঙ্গলে গেল। ইস্টবেঙ্গলের আনন্দ উৎসবে ক্রীড়ামন্ত্রীকে পাওয়া যায়, মোহনবাগানের বার পুজো আনন্দ উৎসবে ক্রীড়ামন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি আসছেন না। কি দোষ করলে যার জন্য তিনি এত অভিমানী হয়ে গেল? রে দেখো, খুব পলিটিক্যালি কোশ্চেন করেছো ঠিকই। আমি কমিটিতে এসেছি, মাসও হয়নি। এটা তুমি যেটা বলছো এটা অনেকটা দিন আগের কথা, তখন অভিমান এখনো রয়ে গেছে ওনার। হ্যাঁ, অভিমান এখনো ওনার। না, আমি তাই বলছি যে এটা অনেকটা দিন আগের কথা, তখন আমি কমিটিতে ছিলাম না, আমি জানি না তখন কমিটিতে অন্য লোকেরা ছিল, কি হয়েছে কি না হয়েছে ব্যাপারে আমি জানি না। কিন্তু আমি একটা জিনিস মনে করি যে
বার পুজো তো আমাদের মানে আমরা বাই পুজো ছোটো থেকে দেখে এসেছি, বার পুজোর সময় সবাই আসবো একসাথে, প্লেয়ার আসবে, মজা করবো, খাওয়া দাওয়া করবো, অফিসিয়ালরা আসবে, পলিটিক্যাল লোকরা আসবে, সেখানে কে কোন পলিটিক্যাল টিম জায়গা থেকে আসবে সেটা ম্যাটার করছে না, আমরা সবাই একত্রিত হব, সবাই আমরা খাওয়া দাওয়া করে মজা করবো, এইভাবেই আমরা ভাবি। এইবার ওই সময় দাঁড়িয়ে কী সিনারিও ছিল, কেন হয়েছে, কেন আসেনি, কেন ডাকা হয়নি, আমি ওই সময় ছিলাম না, আর তখন আমি ইনভলভ ছিলাম, আমি জানতে পারবো না। এখন কিছু হলে আমাকে বলতে পারো যে শিল্টন দা কেন এটা হয়নি, তা হয়তো আমি জানতে পারবো। রাইট। শিল্টন দা, একসাথে তুমি সচিব, বিজনেসম্যান, ক্যাফের মালিক, রিসোর্টের মালিক, ইনকাম ট্যাক্সের এমপ্লয়ি, সময় পাও কি করে? ফ্যামিলিকে টাইম দিতে হয়। হ্যাঁ, ফ্যামিলিকে টাইম দিতে হয়। ম্যানেজ করি আমি। এত ম্যানেজমেন্টে ভালো হলে কি করে? আমি সর্বদাই ম্যানেজ করতে পারি, ম্যানেজ করছি বলে এতদিন একটা রিলেশন ঠিক আছে ভাই, তারপরে বিয়ে করেছি। হ্যাঁ, বছরের প্রেম? আমার 7-8 বছর মতো প্রেম ছিল। আচ্ছা, যদি শ্বশুর বাড়ি কি ইস্ট বেঙ্গল? না, মোহনবাগান। যদি বাই ডিফল্ট সেটা ইস্ট বেঙ্গল হতো, তুমি কি করতে? আমার কাছে ম্যাটার করতো না, আমার কাছে যে ফুটবলটা ভালোবাসে, তুমি বললে ফুটবলটা ভালোবাসে, ফুটবল যারা ভালোবাসে তাদের জন্য আমি সবসময় জানি। তোমার ছেলে বড় হচ্ছে, সূত্রের খবর, গোপন মারফত খবর আসছে, তুমি চাও না তোমার ছেলে ফুটবল প্লেয়ার হোক, তুমি চাও না তোমার মতো এরকম পলিটিক্সের শিকার হোক, তুমি চাও না তোমার মতো এরকম স্ট্রাগল করে তোমার ছেলে বড় হোক। না না, একটা জিনিস ভুল হচ্ছে যে আমি চাই স্ট্রাগল করুক, স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল না করলে, ফেলিয়ারটা না দেখলেও বুঝতে পারবে না কীভাবে বড় হবে। আমি ফুটবল খেলবে সেটা আমি এখন অনেস্টলি আমি চাইনি, আমি আমার ওয়াইফকেও বলেছি। এখন যে সিনারিও হয়ে আছে বেঙ্গল ফুটবলে, বা যেভাবে আমি ফেস করেছি, আমি যা দেখেছি, সব জায়গায় পলিটিক্স কম বেশি আছে, অস্বীকার করার জায়গা নেই শান্তনু, সব জায়গায় আছে। আমার শুধু একটা জিনিস মনে হয়েছে যে বাবা মাকে না অনেক বেশি স্ট্রং হতে হবে। একটা বাচ্চা সে যদি ফেলিয়ার হয়, তাকে তুলতে হবে, বাবা মাকে তুলে নিয়ে আসতে হবে। আমি যে কোনো জায়গায় যাই, যে কোনো জায়গায় গিয়ে আমি যখন কোনো বক্তৃতা দিই বাচ্চাদের জন্য, তার আগে সবার আগে তার বাবা মাকে আমি গাইড করার চেষ্টা করি, তারপর বাচ্চা আসছে। কারণ বাবা মাকে জানতে হবে যে সে কীভাবে তার বাচ্চাকে বড় করা উচিত। মানে দাদা, আমার একটা ছোট্ট বাচ্চা আছে 3 বছরের, আমার ওয়াইফ ওকে যেভাবে ওকে বড় করছে আরও 100 জনের থেকে আলাদা, সে 1000 জনের থেকে আলাদা। কিভাবে সেটা? ও ছোট থেকে আজ পর্যন্ত চকলেট জানে নাকি, আর 3.5 বছর হতে গেল, ও চিপস জানে নাকি, ও চিপসের প্যাকেটই চেনে নাকি, ও টিভি দেখেনি কখনো, ও কখনো ট্যাব দেখেনি, ও আমরা রাতে ঘুমাতে গেলে আমরা মোবাইল বাইরে রাখি, আমরা ঘরে মোবাইল কম ইউজ করি, হয়তো রিং হয়ে যাবে তাও কম ইউজ করি, একটা সময় এখন তো আমাকে ইউজ করতে হয়, আমরা মোবাইল বাইরে রেখে ঘুমাই। ও ঠিকমতো ওকে মোবাইল দেওয়া হয় না, ওকে হেলদি ফুড দেওয়া হয়, বাইরের জাঙ্ক ফুড কখনো দেওয়া হয় না। আমাদের লেখা থাকে যে আমার চকলেট অ্যান্ড অল কিছু আমরা আমাদের বাড়িতে অ্যালাউ করা হয় না। ওকে ঘুম থেকে উঠে ওর ভালো পড়াশোনার প্রতি, ও ছোটো থেকে, একদম ছোটো থেকে ওকে, ও 1 বছর বা 2-3 মাস থেকে নিজে হাতে খাওয়া শুরু করেছে। ওকে সেইভাবে আমি যখন দেখছি, এখন বাড়ি যেতাম তখন দেখতাম ওকে 6 মাস বয়স 7 মাস বয়স থেকে আমার ওয়াইফ ওকে হাতে খাওয়া শুরু করতে দিয়েছে, এবং প্রচুর ওয়েস্ট, মানে 90% ওয়েস্টেজ তো 10% খেত। আমি বুঝতাম না কেন করছে এটা, কিন্তু আমি যখন দেখলাম 1 বছর পর নিজে হাতে খাওয়া শুরু করে, তখন বুঝলাম যে ও কীভাবে ওকে বড় করছে। ও সকালবেলায় উঠে ও যেভাবে ওর যখন 1 বছর 2-3 মাস বয়স হলো, ওর জন্য পুরো বইয়ের একটা বড় র্যাক বানানো হয়েছিল, প্রচুর বই আনা হয়েছিল। আমি জানতাম না কেন, ওর জন্য কেন, বিকজ ওকে একটা হ্যাবিট করা হয়েছিল ধীরে ধীরে যে পড়ার হ্যাবিটটা করতে। রাদার ওকে যদি অপশান দেওয়া হয় তুমি মোবাইল দেখবে বা অন্য কিছু করবে, বা তার থেকে বই পড়বে, রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময় ও সুন্দর গল্প পড়ে ওকে, মানে ওকে গল্পের বই পড়ে ওকে ঘুম পাওয়াতে হয়, মানে অনেক ডিফারেন্টলি ওকে বড় করা হচ্ছে। তো আমি আমার ওয়াইফকে রিয়েলি এই ব্যাপারে অনেকটা হ্যাটসঅপ যে যেভাবে বড় করছে। তো আমার মনে হয় ফুটবলে এখন সেই অর্থে আমি বাঙালি ছেলেদের খুব কম দেখছি, যেভাবে দেখছি আমি তোমাকে বললাম অনেস্টলি, বাঙালি ছেলেদেরকে উঠে আসতে গেলে আর অনেক কিছু প্ল্যান করতে হবে, ম্যানেজমেন্টের সময় আছে এখন আমার ছেলের জন্য। যদি দেখি হ্যাঁ ঠিক আছে, আমি এখন সিস্টেমের ভেতরে এসেছি, আগে বাইরে থেকে দেখতাম, আরও ভেতরে এসেছি, যদি দেখি যে হ্যাঁ ঠিক আছে, তো অবভিয়াসলি আমি একটা জেনারেশন, মানে আমি দেখি আর কি, ধরো সুব্রত ভট্টাচার্য এত ভালো প্লেয়ার, মোহনবাগানের ঘরের ছেলে, একের পর এক ট্রফি দিয়েছে, রেকর্ড করেছে, ওনার ছেলেও কিন্তু ফুটবল খেললেন না, উনি অভিনয়। বসুর ব্যানার্জি ছেলেও ফুটবল খেলছে না, মানে অনেকের ছেলে ফুটবল খেলছে না।
এটা কেন হয়? যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, যেটা আমরা দেখে এসেছি, আমরা হয়তো অন্য বাবা মা যারা দেখছেন তার ছেলেকে ফুটবল খেলাচ্ছেন, আমি বলছি এখন ফুটবলে এখন লাইফ আছে, ফুটবলে টাকা আছে, সব কিছু আছে, মানে তুমি আমাকে দেখে বলছো হয়তো, বাট ফুটবলে সবই আছে। কিন্তু কি জানো তো, এখন নাই অনেকটা বেশি। আমি আজকে কদিন আগে ব্যাঙ্গালোরে গেছি, ব্যাঙ্গালোরে আমি যে ডেভেলপমেন্ট দেখেছি ফুটবলের, আমি একটা সেকেন্ড ডিভিশন ক্লাবে যে ডেভেলপমেন্ট দেখেছি, যে ইনফা দেখেছি, আমি জাস্ট হা হয়ে গেছে। আমার মনে হয়েছে যে এরকম একাডেমি দরকার আমাদের। আমাকে পরশুদিন আমাদের একজন স্যার ফোন করেছিলেন, চৌধুরী স্যার, ওনার নাম রঞ্জন চৌধুরী। আমি হোস্টেলে টাটা ফুটবল একাডেমিতে উনি মাথায় আছেন। উনি বললেন, শিলটন, আমি বেঙ্গল থেকে বাইরে চলে এসেছি, বেঙ্গলে যদি কিছু হয় আমি ফিরতে চাই। বেঙ্গলে ফ্রি আনতে হবে লোকদেরকে, বেঙ্গল ফুটবলের আর অনেক কিছু কাজ করতে হবে, অনেক কিছু করতে হবে। এখনকার শূন্য ভাবলে হবে না, আজ থেকে 5-7 বছর পরের কথা প্ল্যান করে এখন থেকে স্টার্ট করো, একটা স্টেপ ভাবে এগোতে হবে। কারেক্ট, সেই ভয়টার থেকেই আসলে তুমি সংশয় প্রকাশ করো। শিলটন দা, মাঠে অনেক বড় বড় প্লেয়ারদের সাথে খেলেছো, একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো। তুমি বাইচুং ভুটিয়ার সাথে খেলেছো, কেমন মানুষটা? দেখো, বাইচুংয়ের সাথে খেলেছি, ব্যারিটোর সাথে খেলেছি, সুনীলের সাথে খেলেছি, সবার সাথে খেলেছি। আমি একটু এক এক করে যাই। আমি যদি বাইচুং শর্টে বলছি, আমি বাইচুং ভাই ইজ ভেরি প্রফেশনাল। আমি দেখেছি যে আমি 3-4 বছর ওকে পেয়েছি এবং অনেক কিছু শিখেছি, যে কীভাবে একটা প্রফেশনাল ফুটবল প্লেয়ার হওয়া দরকার। রইল ব্যারেটো, বিইং এ প্রফেশনাল, আমি আরও মনে হয় রাদার হি ইজ এ ভেরি গুড হিউম্যান বিং। গাইড করেন খুব, যে কীভাবে একটা প্লেয়ারকে ঠিক থাকা দরকার, কীভাবে বড় হওয়া দরকার, মেন্টালিটি কী থাকা দরকার, জুনিয়র প্লেয়ারদেরকে গাইড করতো। আর প্লেয়ারের সম্বন্ধে কোনো ডাউট নেই, সবাই জানে, বাট হি ইজ এ ভেরি গুড হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষ জানে। সুনীল ছেত্রীর সাথে 2 বছর খেলেছি আমি, তারপর এগেনস্ট অনেক বছর খেলেছি আমি। ট্রিমেন্ডাস একটা প্লেয়ার, যে এখনও লড়ে যাচ্ছে, আমি ময়দানে আসার আগে থেকে দেখেছি, আমি ছেড়েছি তারপরে এখনও দেখে যাচ্ছি। যে জেনারেশন, আমার বাবারা ওকে দেখেছে, আমার জেনারেশন দেখেছে, আমি জানি না আমার ছেলে দেখবে কিনা এরপর ওকে। মানে এখনও তো ডেডিকেট আছে ফুটবলের প্রতি, নিজের হেলথের প্রতি, নিজের নিউট্রিশনসের প্রতি, কীভাবে নিউট্রিশন মেনটেন করে সব কিছু। আমার মানে এই মানুষগুলোকে দেখে, মানে যেমন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, রিয়েল মেসি, এই জেনারেশনটা আমরা দেখছি, আমি জানি না এরপর জেনারেশন কাকে আইডল মনে করবে। তো ইন্ডিয়ান ফুটবলের আইডল, এদেরকে আমরা দেখে এসেছি, তো এদেরকে যারা দেখছে তারা দে আর লাকি। কারেক্ট, আমিও লাকি, তার কারণ আজকে তুমি আমার গেস্ট হয়েছো, এবং ডেফিনেটলি কারণ অনেক কিছু জানতে পারলাম। আমার মনে হয় অনেক, তুমি খুব চেনা মানুষ, ময়দানের চেনা মানুষ, মোহনবাগানের ঘরের ছেলের থেকে আজকে হয়তো অনেক অজানা কথা কিছু বেরোলো, কিছু অনেকের প্রশ্নও থাকলো। আমারও একটা প্রশ্ন থাকলো, তুমি এত ভালো ডান্স করতে পারো, কিন্তু ডান্সটা প্রফেশনালি না, কখনো ভুল কথা, কে বলেছে? মানে এটা একদম ঘরের কথা, তুমি নিজে থেকে নাকি খুব ভালো ডান্স করতে পারো। না, নট রিয়েলি। আমি মানে আমার ব্যাপারটা হচ্ছে এরকম, আমার মনে হয় আমি খুব খারাপ ডান্স করি, যার জন্য আমি যখন আমি খুব আনন্দে থাকি, যখন আমি খুব ভালো মুডে থাকি, আমি নিজের রুমে একাই হয়তো ডান্স করলাম, বা আমার যখন ছেলে থাকে, ছেলের সাথে আমি নাচ করব, ডান্স করব ঘরের মধ্যে, বন্ধুরা থাকলে বন্ধুদের সাথে ডান্স করি। মানে আমি ভালো হয়তো করি না, বাট অবভিয়াসলি করি না, বাট আমি নিজে খুশি এবং আমার যারা সারাউন্ডিং তাদেরকে খুশি রাখার চেষ্টা করি। আমার মনে হয় ওটা এমন একটা জিনিস যেটাকে মানুষকে ওই খুব পজিটিভ একটা এনার্জি তখনই একটা তাড়াতাড়ি রিফ্লেক্ট করে। কি আবার এই পজিটিভ এনার্জিটা নিয়েই এপিসোড শেষ করতে চাই। শিলটন দা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। মানে তুমি আজকে আমার পডকাস্টে আসলে, একটু যদি বলো যে আমার পডকাস্টে এসে তোমার কেমন লাগলো? শান্তনু, বিইং এ ফুটবল প্লেয়ার বা এক্স প্লেয়ার, আমি তোমাকে অনেকদিন আগে থেকে দেখছি, তুমি এন্টারটেনমেন্টে রয়েছো এবং তোমাকে সবাই ভালোবাসে, তার কারণ আমি আরও সামনে থেকে দেখতে পাচ্ছি। তোমাকে এন্টারটেনমেন্ট জগতে সবাই ভালোবাসে। আমার মনে হয় তোমাকে ফুটবল জগতে মানুষ বা ক্রিকেট জগতে মানুষও দেখে, তোমাকে সামনে থেকে তোমার সাথে কথা বলে, তারা তোমাকে খুব ভালোবাসে, বিকজ তুমি খুব সুইট এবং ভালো একটা মানুষ, এবং যার সাথে কথা বলে অনেক ওই একটা ফেস এরকম ব্যাপার থাকে না যে কী কোশ্চেন করবে, কী উত্তর দেবো, ওরকম একটা ব্যাপার থাকে না। তো তুমি অনেক বড় হও, তোমার চ্যানেলও খুব ভালো কাজ করছে, তুমি খুব ভালো কাজ করছো, এবং আমার মনে হয় আগামী দিনে আরও অনেক ভালো কাজ করবে তুমি। থ্যাংক ইউ। আরও ভালো এপিসোড দেখার জন্য আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হয়, সেটা করতে ভুলবেন না। ক্যামেরার ওপারে আমার গোটা টিম, কৌস্তব এবং আকাশ, এবং এপারে
আমি শান্তনু থেকে নেক্সট এপিসোড দেখার জন্য। আর বাই দ্য ওয়ে, এই এপিসোড কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ।